প্রতাপগড় নামক একটি জায়গার এক ভদ্র পরিবারের বউ নাম ছিল লক্ষ্মী। সে ছিল খুবই অহংকারী। সে ছিল বড় ধনী বাড়ির একমাত্র বউ, তার জন্য সে খুবই অহংকারী ছিল। তার স্বামী সুরেশ তাকে মাথায় করে তুলে রাখতেন। লক্ষ্মী কারোর কথায় কোনো পাত্তাই দিতেন না। একদিন লক্ষ্মী তার সখীকে সঙ্গে করে নিয়ে তাদের বাগানে ঘুরছিলেন। তখনই সেই লক্ষ্মীর নজরে পড়ে বাগানের সেই একলতা ফুল। সখী, আমি তোমাকে কতবার বলেছি বাগানের মধ্যে এরকম জংলি ফুলের গাছ কখনো রাখবে না। ওই গাছটাকে তুমি এক্ষুনি ফেলে দাও। কেন সখী লক্ষ্মী? ওই গাছটা তো খুবই সুন্দর। তোমাকে কতবার বলেছি না আমার সামনে তুমি ওইভাবে উত্তর দেবে না। আমি ওই সব জংলি ফুল একেবারের জন্যই পছন্দ করি না। লক্ষ্মীর কথা মতো সখী তখন সেই জংলি ফুল তুলবেই কি ঠিক সেই সময় ওই ফুল আর্তনাদ করে উঠল যে, দয়া করবেন আমার উপরে, আমাকে এইভাবে যন্ত্রণা দিয়ে কেটে ফেলবেন না। আপনি তো গর্ভবতী, আপনি দয়া করে আমার ওপর এই অন্যায়টা করবেন না। এই জংলি ফুলগুলো তো দেখছি আমার বাগানের সৌন্দর্যটাকেই নষ্ট করে দিচ্ছে। তোমাকে আমি আমার এই বাগানে রাখতে পারবো না। তুমি আমার এই বাগানের সৌন্দর্যের রূপটাকে পুরো নষ্ট করে দিয়েছো। আমি তোমাকে কেটে ফেলে দেব। এমন অহংকার কিন্তু ভালো না। এই পৃথিবীতে কিন্তু সবাই সুন্দর নয়। কেউ দেখতে সুন্দর হয়, কেউ দেখতে কিঞ্চিৎ কুৎসিত হয়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তুমি তো একটা ছোট জংলি ফুল, তুমি আবার এত নিয়মকানুন শেখাচ্ছ নাকি আমাকে? সখী, তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাবার্তা শুনছো? যাও গিয়ে এক্ষুনি ওই জংলি ফুলের গাছটাকে উপড়ে ফেলে দাও। বলছিলাম যে সখী লক্ষ্মী, এত বড় অনৈতিক কাজটা করা কিন্তু ঠিক হবে না। গাছেরও তো জীবন আছে, গাছকে কেটে ফেললে তো ওর ব্যথা হবে। দয়া করে আমাকে কেটে ফেলবেন না। অহংকারী সেই লক্ষ্মী কোনো কথাই শুনল না সেই ফুলের। সে তখন সেই ফুলের গাছটিকে পুরো কেটে ফেলল। তখনই সেই ফুল ওই লক্ষ্মীকে অভিশাপ দিল, অহংকারী রানী, তুমি গর্ভবতী হওয়া সত্ত্বেও আমার ওপরে এই রকমভাবে অত্যাচার করেছো। তোমার ওই গর্ভ থেকে যেই সন্তান জন্ম নেবে সেই সন্তান পুরো রোদে পুড়ে কালো হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি লক্ষ্মী। আর সেই ফুলটা ওইখানেই পড়ে রইল। এরপরই আর সখী মিলে নিজেদের বাড়ির দিকে ফিরে গেলেন। কি হয়েছে আমার সুন্দরী বউ? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুবই চিন্তিত হয়ে আছো। বলছিলাম স্বামী, আজকে যেন একটা অপ্রীতিকর কাণ্ড ঘটে গেছে। মনের মধ্যে একটু খুঁতখুঁতানি ভাব হচ্ছে। আরে কি হয়েছে আমাকে বলো। জানো স্বামী, আমি না বাগানের মধ্যে ঘুরছিলাম, তখনই আমি একটা জংলি ফুলের গাছ দেখেছিলাম। সেই গাছটাকে যেন আমার একেবারেই পছন্দ হয়নি। আমি ওই গাছটাকে পুরো কেটে উপড়ে ফেলে দিয়েছি। লক্ষ্মী, তুমি তো ঠিকই করেছো। যেই ফুল তোমার বাগানে পছন্দ নয় সেই ফুলকে তুমি উপড়ে ফেলেছো। তুমি তো ঠিকই করেছো। এটা তো তোমারই বাগান, বলো। আমি তো তাই বলেছি স্বামী। ওই জংলি ফুলটাকে কেটে আমি ফেলেই দিলাম। পরে সে আমাকে অভিশাপ দিল। জানো কি বলল? যে তোমার গর্ভের সন্তান অভিশপ্ত হবে। একটি ফুল কি বললো না বললো সেটাকে ভেবেই তুমি এত দগ্ধ হচ্ছ? এইসবের উপর ভাবার দরকার নেই লক্ষ্মী, ভেবো না এত। স্বামী, আমি তো ভাবতে চাইছি না, কিন্তু কোথাও না কোথাও যেন আমার মনে একটু খটকা লাগছে। যদি আমার আগত শিশুর যদি কোনো ক্ষতি হয়, তখন আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না স্বামী। ঠিক আছে লক্ষ্মী, তুমি অত ভেবো না। আমি এখনই সখীকে বলছি ওই ফুলের গাছটাকে বাগানের থেকে অনেকটা দূরে ফেলে দিয়ে আসতে। এতে তোমার অন্তত ভয়টা কমে যাবে। স্বামী, তুমি একদম ঠিক কথাই বলেছ। ওই জংলি ফুলের গাছটাকে আমাদের এই বাগান থেকে অনেক অনেক দূরে ফেলে দিতে হবে। এরপর লক্ষ্মীর স্বামী সুরেশ তখন সেই সখীকে আদেশ করে দিলেন যাতে সেই জংলি ফুলের গাছটাকে তাদের বাগান থেকে অনেক দূরে ফেলে দেওয়া হয়। ঠিক ওই সময়ে ওই ফুলটির কাছেই এক সাধু বাবা যাচ্ছিলেন। কেউ কি আছেন এখানে? আমাকে
আমাকে একটু জল দিতে পারবেন? আমার যে বুকটা তৃষ্ণায় পুরো ফেটে যাচ্ছে। আরে, এটা কিসের আওয়াজ? বাগানে মনে হচ্ছে কোনো কারোর কান্নার আওয়াজ আসছে যেন। যাই দেখি তো কে কাঁদছে। আরে, দেখছি তো এটা তো একটা ফুলের গাছ। সাধু বাবা, আমাকে অনুগ্রহ করে একটু সাহায্য করুন। এই বাগানের মালিক লক্ষ্মী আমাকে এইভাবে কেটে ফেলে চলে গিয়েছেন। আমার দেহে অনেক ব্যথা করছে আর তৃষ্ণায় পুরো বুকটা ফেটে চলে যাচ্ছে সাধু বাবা। কিন্তু কেন? কেন বলো তো? ওই লক্ষ্মী তোমার এরকম করলো, তোমার সাথে কেটে ফেলে দিয়ে চলে গেল? কারণ সাধু বাবা, আমি হলাম একটি জংলি ফুল। এই বাগানের সৌন্দর্যটাকে নাকি আমি পুরো নষ্ট করে দিয়েছি। এই জন্য ওই গর্ভবতী লক্ষ্মী আমার উপরে এত বড় অন্যায় করলেন। বলছি দয়া করে আমাকে একটা নতুন জীবন দিয়েন সাধু বাবা। আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, তোমার মতো করেই হবে। আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এরপর সাধু বাবা জাদুমন্ত্র করে তার কলসির মধ্যে ওই গাছটাকে ভরে নিয়ে চলে গেলেন। এরপরে যখন সখী ওই বাগানে এলেন, এসে দেখেন সেই জংলি ফুলের গাছটা আর বাগানে নেই। এটা কি? সখী লক্ষ্মী তো এইখানটাতেই গাছটা কেটে ফেলে রেখে গিয়েছিলেন। গাছটা কোথায় গেল? আমাকে একদম দেরি করলে হবে না, এক্ষুনি সখী লক্ষ্মীকে আমাকে বলে আসতে হবে। এরপর সখী সুরেশ আর লক্ষ্মীকে জানায় যে তাদের বাগানে সেই জংলি ফুলের গাছটা আর নেই। বলছিলাম মালিক, অনেক বড় একটা বিপদ ঘটে গেছে। ওই যে বাগানে যে জংলি ফুলটা পড়েছিল সেটা এখন আর বাগানে নেই। এটা কিভাবে সম্ভব? সখী, আমি তো নিশ্চিত যে ওইখানে আমি গাছটা কেটে ফেলে রেখে এসেছিলাম। সখী লক্ষ্মী, আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমার উপরে, ওখানে কোনো গাছ পড়েই নেই। বেশ বেশ, তোমরা সকলে শান্ত হও। এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সামান্য একটা জংলি ফুলের গাছটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করে কোনো লাভ হবে না। বলছিলাম লক্ষ্মী, তুমি তো এখন গর্ভবতী, তোমাকে এখন মনের মধ্যে এত খটকা নেওয়া উচিত হবে না। যাও গিয়ে একটু বিশ্রাম নাও। সখী লক্ষ্মী, এটা একদম ঠিক বলেছে মালিক। যাও গিয়ে ঘরে আরাম করো, তোমার এখন আরামের প্রচুর দরকার আছে। আমি তোমাকে ঘরের দিকে নিয়ে যাচ্ছি। এর কিছুদিন পরেই লক্ষ্মীর তখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়। বলছিলাম যে সখী, আর ভেতরে কতক্ষণ লাগবে? আমার অপেক্ষা করতে করতে প্রচুর ক্লান্ত বোধ হচ্ছে। আমি কখন যে আমার শিশুর মুখটি দেখব। আর কিছুক্ষণ অপেক্ষা করুন মালিক, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। মালিক মালিক, বলছিলাম যে সুখবর বটে, আপনার না একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। বুঝলাম, কিন্তু সখী তুমি কেন এত আতঙ্কিত ভাবে এই সুখবরটা আমাকে দিচ্ছ? কি হয়েছে, কি পরিষ্কার করে বলো আমাকে। বলছিলাম মালিক, আপনার মেয়ের মুখটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। সারা শরীরে যেন কেমন রোদে পোড়া ছোপ ছোপ দাগ রয়েছে। এটা সখী তুমি কি বলছো? এটা হতে পারে না। এটা আমি কি দেখছি? সত্যিই তো আমার কন্যার মুখে তো কালো ছোপ হয়ে আছে, যেন রোদে পুড়ে গেছে পুরো। মালিক, বলছিলাম কি তাহলে সেই জংলি ফুলের অভিশাপেই কি আমাদের ঘরের এই কন্যার এই অবস্থা হলো? হে ঈশ্বর, আমি কোন পাপের শাস্তি বা পেলাম? আমি আমার কন্যার মুখের দিকে তাকাতেও পারছি না। আমার মেয়ে, আমার মেয়ের এইরকম রূপ আমি তো গ্রহণ করতে পারছি না। ওই জংলি ফুলিয়ে তো আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তো অনেক বড় পাপ করেছি। বলছিলাম স্বামী, গঞ্জের মধ্যে যদি সবাই জানতে পারে যে আমার সন্তান অভিশপ্ত, তাহলে তো আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। বলছিলাম লক্ষ্মী, কোনো কিছুই গোপন রাখা যায় না। সমস্ত গঞ্জের লোকেরা তো একদিন না একদিন সমস্ত সত্যিটা জানতেই পারবে। এইসব ভেবে তো আর কোনো লাভ হবে না। এরপর বাড়ির খবর সমস্ত পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে যায়
আশেপাশের সমস্ত লোকজন তখন সমালোচনা করতে লাগলো যে ধনী বাড়ির বউয়ের যে কন্যা সন্তান সে কিনা অভিশপ্ত কন্যা। আর সবাই এটাই বলতে থাকে যে ঠিকই হয়েছে, অহংকারী বউয়ের জন্য ওইটাই কাম্য ছিল। সকলে এই রকমই ভাবতে থাকে যে সে কোনো নিশ্চয়ই বড় পাপ করেছে, তার জন্যই সে এত বড় শাস্তিটাই না পেয়েছে। রাতের বেলায় তখন লক্ষ্মী ঘরে একা বসে বসে কান্না করছিলেন। আমার সৌন্দর্যের অহংকার করেছিলাম, দুর্বলের প্রতি আমি কখনো দয়া করিনি, এই কারণে আজ আমার সন্তান দণ্ড পেয়েছে। হে ভগবান, তুমি আমাকে সাজা দাও, কিন্তু আমার সন্তানকে নয়। সখী লক্ষ্মী, প্রতিটি সমস্যার কোনো না কোনো একটা সমাধান কিন্তু থাকেই। জানো, আমি শুনেছি গভীর জঙ্গলের মধ্যে না একটা সাধু বাবা থাকেন, তার কিনা অসাধারণ শক্তি আছে। তুমি একটা কাজ করো, তুমি মালিককে নিয়ে সেই সাধু বাবার কাছে একবার যাও। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো সখী? তাহলে তো আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আমি আমার স্বামীকে বলবো কালই আমি সেই সাধু বাবার কাছে যাব। হ্যাঁ সখী, তুমি এখন একটু আরাম করে নাও, কালকে তোমরা অবশ্যই যাবে। ওই জংলি ফুলটি সাধু বাবার আশ্রমে এক নতুন রূপ লাভ করেছিল। এটি কেবল আর সেই এক ফুল ছিল না, এটি এক জীবন্ত ফুল হয়ে উঠেছিল। সে কিনা উজ্জ্বল আলোও ছড়াতো। হে সাধু বাবা, আমার কি অভিশাপ কি খুব কঠোর হয়ে গেছে? আমি কিন্তু কাউকে ক্ষতি করতে চাইনি। না, এটা অভিশাপ না, এটা হলো শিক্ষা। রূপ নয়, হৃদয়ই মানুষের আসল পরিচয়। লক্ষ্মীর এটা বোঝা উচিত ছিল যে তার নিজের দোষের কারণে তার কন্যার আজ এই অবস্থা। সাধু বাবা, বলছি যদি আমি আমার অভিশাপটা ফিরিয়ে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই অভিশাপ তো অতি সহজে মিটে যেতে পারে না। ওই কন্যার যতদিন পর্যন্ত 18 বছর পূর্ণ না হয়ে যাবে ততদিন ও এই অভিশপ্ত হয়েই থাকবে। আর তার ওই রূপের বর্ণ তখনই মিটবে যখন কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে তাকে বিয়ে করবে। তারপরেই সাধু বাবার আশ্রমে লক্ষ্মী এবং তার স্বামী সুরেশ চলে আসেন সাধু বাবার সাথে দেখা করার জন্যে। সাধু বাবা, বলছিলাম আমার সর্বনাশ হয়ে গেছে, আপনি আমাদেরকে দয়া করে একটু সাহায্য করুন সাধু বাবা। আমি তো সবকিছুই জানি। সাধু বাবা, আপনি সব কিছু জানেন, আমি মানছি যে আমি এক দোষী। আপনি দয়া করে আমার এই অপরাধটার প্রতি ক্ষমা করে আমাকে একটা সঠিক পথ দেখান, কি করে আমি আমার সন্তানের মুখটাকে ঠিক করব। সাধু বাবা, আপনি তো তাহলে সব কিছুই জানেন, তাহলে আপনি বলেই দিন না যে আমি আমার সন্তানের রূপটাকে কি করে ঠিক করব। আপনি আমার কন্যার মুখের ওই দাগগুলো দয়া করে মিটিয়ে দিন, ওর বর্ণটাকে সুবর্ণ করে দিন। দেখো মা, এটা কিন্তু আমার সামর্থ্যের বাইরে। আমার কোনো শক্তি নাই যে আমি কারোর রূপের বর্ণ অন্য রকম সৌন্দর্য ভাবে ফিরিয়ে দেব। তোমার কন্যার ওই রূপের বর্ণ ঠিক করার জন্য তোমাদেরকে ওর 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর শোনো, যদি কেউ তার আগে ওর এই রূপের বর্ণ, ওর কালো দাগ নিয়েও যদি কেউ ওকে সম্পূর্ণভাবে ভালোবেসে গ্রহণ করে বিয়ে করে নেয়, তাহলে ওর রূপের বর্ণটা এমনিতে খুব সুন্দরভাবে পরিণত হয়ে যাবে। এরপরে দিনের পর দিন কাটতে কাটতে 18টা বছর সেই কন্যার পূর্ণ হয়ে গেল। কন্যা খুবই আনমনা হয়েই থাকে, রাস্তাঘাটেও চলাফেরা করে, কিন্তু লোকজনের আশেপাশে কানাঘোষা করতেই থাকে যে ওই যে আসছে দেখো অভিশপ্ত কন্যা, কালো মেয়ে। ঠিক তখনই একদিনকে ও যখন ওই পথ দিয়েই যাচ্ছিল, হঠাৎ এক ভদ্র পরিবারের যুবক লক্ষ্মীর মেয়ে সুবর্ণাকে দেখতে পায়। আর দেখে ওর মনে এক রোমাঞ্চকর ভালোবাসা যেন ওর মনে সৃষ্টি হতে থাকে। ওকে ওর দেখে খুবই ভালো লেগে যায়। তারপরে সেই যুবকটি লক্ষ্মীর মেয়ে সুবর্ণাকে দাঁড়িয়ে ওদের সেই বাগানে কথা বলে। সেই যুবক বলে যে, সুবর্ণা, আমি অনেক খোঁজ খবর নিয়ে আমি তোমার কাছে এসেছি তোমাকে একটি জরুরি কথা বলবো বলে। খোঁজ খবর নিয়ে আমার সঙ্গে কথা বলবেন আপনি? কি এমন কথা যে আমার সঙ্গে কথা বলার জন্য পাশে খোঁজ খবর নিতে হয়েছে? না, আসলে সুবর্ণা, আমি
তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এর কারণে আমি তোমাকে বিয়ে করতে চাইছি। তুমি কি আমার এই বিয়ে প্রস্তাবে রাজি আছো? কি? এটা আপনি কি বলছেন? বিয়ে? আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? কিন্তু কিন্তু আমাকে আপনি কি করে পছন্দ করলেন? আপনি আমার সঙ্গে নিশ্চয়ই মজা করছেন, তাই না? সুবর্ণা, না, তুমি এরকম বলো না। আমি তোমার সাথে কোনো মজা ছলনা করছি না। আমি মন থেকে বলছি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি তোমার পরিবারের সবার সমর্থন নিয়ে তোমাকে বিবাহ করব। এরপরে সুবর্ণা আর পলাশের তখন বিয়ে হয়ে যায় এবং বিয়ের রাতেই যখন ওরা একত্রিতভাবেই ছিল, ঠিক তখনই এক জাদু ছলনার মতো করে যেন সুবর্ণার শরীরটা এক শরীর থেকে অন্য শরীরে রূপান্তরিত হয়ে যায়। এটা হওয়ার পরেই তখন পলাশ তখন অবাক চিত্তে তাকে বলতে থাকে যে, সুবর্ণা, এটা কে? এখানে তো সুবর্ণা ছিল। তুমি এক অপরূপ সুন্দরী এক মেয়ে কোথা থেকে চলে এলে? আমি তো আমার সুবর্ণাকে বিয়ে করেছিলাম। স্বামী, আমি সুবর্ণা। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে আমার এই রূপ কি করে বদলে গেল। আমি আমি সুবর্ণা। জংলি ফুলের সেই অভিশাপ তো দিয়েছিল ঠিকই, কিন্তু সে মন থেকে পুরোটাই অমত ছিল এই রকম অভিশাপের জন্য, যার জন্য জংলি ফুলের আশীর্বাদে সুবর্ণা হয়ে ওঠে সৌন্দর্যের সুবর্ণা। এরপর থেকে পলাশ আর সুবর্ণা খুবই সুন্দরভাবে সংসার করতে থাকে, আর সুবর্ণার রূপ থেকে যেন সৌন্দর্যের কোনো অভাব